এবারের বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং স্পেন। এই ম্যাচটা মূলত এই বিশ্বকাপের ফাইনালের আগে আরেকটা ফাইনাল বলা হচ্ছে, কেননা বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই এই ম্যাচটার জন্য সবাই অপেক্ষা করছে, কারণ স্পেন এবং ফ্রান্স দুইজনই এইবারের বিশ্বকাপে যথেষ্ট ভালো খেলেছে। স্পেনের দিকে যদি দেখেন, স্পেন প্রথম ম্যাচটা তারা ক্যাবো ভার্দের সাথে ড্র করেছে, কিন্তু এরপর থেকে তারা প্রত্যেকটা ম্যাচেই কিন্তু জিতেছে। অ্যান্ড তারা একমাত্র দল যারা শুধুমাত্র একটা ম্যাচেই তারা গোল কনসিড করেছে। আদারওয়াইজ তারা প্রত্যেকটা ম্যাচেই তাদের ক্লিন শিট ছিল। তারা শুধুমাত্র বেলজিয়ামের সাথে তারা লাস্ট ম্যাচটাতে তারা একটা গোল কনসিড করে, এবং তাদের যে ধরনের খেলার প্যাটার্ন, সেই প্যাটার্ন থেকে তারাও এই বিশ্বকাপে খুব ভালো ফেভারিট। অ্যান্ড তাদেরকে আপনি খুব দেখবেন না যে তারা অনেক বেশি অ্যাটাক করে খেলতেছে বা অনেক বেশি গোল তাদের। লাইক আপনি তাদের ক্ষেত্রে যদি দেখেন, অনেকটা ডিফেন্সিভ ফুটবল খেলে মিডফিল্ডের কন্ট্রোলটা রেখে তারা হচ্ছে জাস্ট ম্যাচ ডিসাইডিংয়ের জন্য একটা গোল বা দুইটা গোল করা, যদিও এক দুইটা ম্যাচে তাদের অনেকগুলো গোল আছে, যেমন সৌদি আরবের সাথে তারা 4-0 জিতেছে। অ্যান্ড অন্যদিকে যদি আপনি ফ্রান্সের দিকে আসেন, ফ্রান্স শুরু থেকে যেভাবে খেলতেছে, তারা প্রথম ম্যাচটা কিন্তু সেনেগালের সাথে তাদের একটা ভালো লেভেলের তাদের কষ্ট হয়েছে, এটা শুরুর দিকেই বোঝা যাচ্ছিল। কিন্তু তারা ম্যাচ যত সামনে যাচ্ছিল, একটা সময় তারা তাদের যে ধরনের প্যাটার্নের খেলা, তারা যেভাবে ডেডলক ভাঙতে পারে, সেভাবেই কিন্তু আলটিমেটলি তারা দুইটা গোল দিয়ে ম্যাচটা জিতে নেয়। তো এই জায়গা থেকে আলটিমেটলি যে ব্যাপারটা, যে ফ্রান্সের দেখবেন, ফ্রান্স তারা প্রত্যেকটা ম্যাচে তারা যেভাবে খেলতেছে, তারা সেনেগাল থেকে শুরু করে আপনার পরবর্তীতে প্রত্যেকটা দলের সাথেই তারা খুব অ্যাটাকিং ফুটবলটা খেলছে। অ্যান্ড আপনি ফ্রান্সের খেলা দেখলে আপনার মনে হবে যে এই টিমটাকে সহজে কেউ আটকাতে পারবে না। কেননা দেখেন, এই দলে আলটিমেটলি তাদের ফরওয়ার্ডে যারা আছে, এমবাপ্পে, ডেমবেলে, দেন হচ্ছে অলিজে, এই তিনজনের উপরে খুব ভালো একটা ফোকাস থাকতেছে। এখন এই তিনজন বাদে কিন্তু আরও অনেক প্লেয়ার আছে তাদের, প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু তার জায়গায় ভালো খেলতেছে, কিন্তু এই তিনজনের উপরে এত বেশি ফোকাস বিকজ অফ হচ্ছে এই তিনজন আলটিমেটলি যেভাবে অ্যাটাকিংয়ে যাচ্ছে, তারা কয়েক সেকেন্ডের মধ্যে আপনার একটা বলকে তারা অপোনেন্টের ডি বক্সে নিয়ে যাচ্ছে, সেখান থেকে অ্যাটাক কমপ্লিট করে ফেলতেছে। সেটাই আলটিমেটলি অপোনেন্টের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কেননা আপনার যখন ফুটবল খেলায় আপনি যত ফাস্টার খেলবেন, তত অপোনেন্টের জন্য টাফ হয়ে যাবে। অপোনেন্ট তখন আপনাকে ক্র্যাক করতে পারবে না সহজে। অপোনেন্ট তখন আপনাকে আলটিমেটলি তাদের যে ধরনের থিওরিতে তারা খেলে, যে ধরনের প্ল্যানে খেলে, প্ল্যানটা চেঞ্জ আনতে হবে। এখন এই দিক থেকে স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে ফ্রান্সের খেলার প্যাটার্ন এবং স্পেনের খেলার প্যাটার্ন, দুজনের প্যাটার্ন কিন্তু আলাদা আলাদা এবং অনেকটা ডিফারেন্ট। অ্যান্ড একটা এগেনস্ট আরেকটা আপনি বলতে পারেন। অ্যান্ড সে জায়গা থেকে দুজনেই কিন্তু দুজনের জায়গায় যথেষ্ট শক্ত। সো এই কারণেই এই ম্যাচটা যথেষ্ট ফাইট হবে বলা যাচ্ছে। অ্যান্ড এখানে আপনি আহ, দেখবেন অনেক সময় আপনার মনে হবে যে স্পেনও জিততে পারে, আবার অনেক সময় মনে হবে যে ফ্রান্সই জিতবে। অ্যান্ড অলরেডি তো কথার লড়াই চলতেছে। ইয়ামাল অনেক আগে থেকেই বলতেছে যে স্পেনের সামনে আলটিমেটলি ফ্রান্স কিছুই করতে পারবে না, বা ফ্রান্সকে একমাত্র যদি আটকাতে পারে কেউ, সেটা স্পেনই পারবে। অ্যান্ড ইয়ামাল অবশ্য অনেকটুকুই অ্যাগ্রেসিভ ওয়েতেই বলতেছে যে ফ্রান্স আলটিমেটলি জিতবে না। তাদেরকে অলরেডি স্পেন লাস্টে দেখাতেও হারিয়েছে, সো সেই জায়গা থেকে ফ্রান্স এবারও হারবে, এই ধরনের কথাবার্তা সে বলতেছে। অন্যদিকে ফ্রান্স যেটা ফোকাস করতেছে, ফ্রান্স হচ্ছে আলটিমেটলি খেলায় ফোকাস করতেছে। তাদেরকেও কোয়েশ্চেন করা হয়েছিল, র্যাবিটকে কোয়েশ্চেন করা হয়েছিল যে ইয়ামালকে কিভাবে আটকানো হবে। তো সে উত্তর দিয়েছে আলটিমেটলি, আমরা ইয়ামালের জন্য আলাদা করে খুব একটা প্ল্যান করতেছি না, আমরা টোটাল স্পেন দলটাকে নিয়ে প্ল্যান করতেছি। সো ওই যে স্পেন দলের মধ্যে যেহেতু ইয়ামালও আছে, সো তখন তার প্ল্যানিংটাই চলে আসতেছে। শুধুমাত্র একমাত্র আহ, শুধু ইয়ামালের দিকে ফোকাস করতেছে, ব্যাপারটা এমন না, সেটাই সে বোঝাতে চেয়েছে। অ্যান্ড আমার কাছে যতটুকু মনে হয়েছে, কথার লড়াইয়ে ফ্রান্স একটু রয়েস হয়ে আগাচ্ছে। তাদের চিন্তাভাবনাটা হচ্ছে যে আমরা আলটিমেটলি মাঠের খেলায় দেখাবো, কারণ খেলার আগে যত কথা হবে সেটা আলটিমেটলি আপনার মাইন্ডটাকে একটু ডাইভার্ট করবে, আপনার কনসেন্ট্রেশনটা লুজ করার চেষ্টা করবে। অ্যান্ড অনেক সময় সেটা আপনার ইমোশনাল একটা এফেক্ট আপনার মধ্যে পড়তে পারে। সেই জায়গা থেকে তারা আলটিমেটলি এগুলোতে পা বাড়াচ্ছে না, তারা এই কথাগুলো গায়ে লাগাচ্ছে না। অ্যান্ড ফ্রান্স আসলে যেভাবে খেলে আসতেছে, এই ওয়ার্ল্ড কাপে ফ্রান্সের খেলা দেখে আপনি এই ম্যাচে যদি দেখেন যে ফ্রান্স জিততে না পারে, সেটা আমার কাছে পার্সোনালি মনে হয়
অনেকটা আনফেয়ার হবে তাদের উপরে। আপনি বলতে পারেন যে স্পেনও তো অনেক ভালো খেলছে। কিন্তু দেখেন পুরো ওয়ার্ল্ড কাপে দেখেন স্পেন কিন্তু ক্যাবো ভার্দের সাথে ড্র করেছে। স্পেন কিন্তু পর্তুগালের সাথে 1-0 জিতেছে। বা বেলজিয়ামের সাথে দেখেন ভালো একটা ফাইট হইছে অ্যান্ড বেলজিয়ামের গোলকিপার কোর্তোয়া যখন ইনজুরিতে পড়ে যায়, বেসিক্যালি কোচ তাকে চেঞ্জ করে নেয়। সো সেই জায়গা থেকেই কিন্তু ম্যাচটা আল্টিমেটলি স্পেনের দিকে বের হয়ে যায়। সো এই জায়গা থেকে আপনি ফ্রান্সের কিন্তু এই ধরনের প্রবলেম ফেস করতে হয় নাই। তারা মোটামুটি প্রত্যেকটা ম্যাচেই যদি তাদের গোল দিতে টাইম লাগে, তারা টাইম নিয়েছে। কিন্তু যত ম্যাচ ডিপে যাচ্ছে, ধরেন হাফ টাইমের পরে, হাইড্রেশন ব্রেকের পরে, তারা আল্টিমেটলি তাদের ম্যাচটা তারা তাদের নিজেদের দিকে নিয়ে আসতে পারতেছে। তারা প্ল্যান করে রেখেছে যে আমি কিভাবে গোল দিব, অ্যান্ড সেটাই তারা আল্টিমেটলি ফাইনালি সাকসেস হচ্ছে। প্রত্যেকটা ম্যাচে যদি আমি দেখি ফ্রান্স আল্টিমেটলি যখনই এই ধরনের প্রেশারাইজড মনে হয়েছে তাদেরকে, তারা গোল বের করে ফেলছে। তাদের জন্য খুব প্রেশারাইজ একটা ম্যাচ ছিল হচ্ছে সেনেগালেরটা, অ্যান্ড খুব রিস্কি একটা ম্যাচ ছিল হচ্ছে প্যারাগুয়ে ম্যাচটা। কারণ প্যারাগুয়ে যথেষ্ট ফাউল করে খেলছে, প্যারাগুয়ে অনেক ফিজিক্যাল খেলা খেলছে, অ্যান্ড প্যারাগুয়ের ম্যাচটা এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ম্যাচ সবাই বলতেছে, বিকজ অফ তাদের খেলার ধরনটা নর্মালি আপনার ফুটবল যারা পছন্দ করে তাদের কাছে খুব একটা ভালো লাগে না। কেননা দেখেন, আপনার যখন একটা টিম শুধু মেরে মেরে খেলতেছে, তাদের মধ্যে ক্রিয়েটিভ ফুটবলটা ছিল না, তখন কিন্তু খেলাটা সুন্দর লাগবে না। তো সেই জায়গা থেকে প্যারাগুয়ের সাথেও কিন্তু ফ্রান্স তাদের নার্ভটা ধরে রেখে তারা জাস্ট 1-0 ম্যাচটা জিতে নিয়েছে। বাট তারা কিন্তু প্যারাগুয়ের পুরা ম্যাচে একটা মুহূর্ত মনে হয় নাই যে প্যারাগুয়ে ম্যাচটা জিততে পারে, বা প্যারাগুয়ে অ্যাটাকও করতে পারে না খুব একটা। ওইটাতে ইভেন পসেশনও কিন্তু ফ্রান্সের দিকেই প্রায় 80%-এর আশেপাশে ছিল। তো সেই জায়গা থেকে এই ম্যাচের কথা যদি আপনি কাউন্ট করেন, স্বাভাবিকভাবে আপনাকে এটা বলতে হয় যে স্পেনের তুলনায় ফ্রান্স অনেকটুকুই ভালো খেলতেছে। এখন আমি যদি সরাসরি ফ্রান্স এবং স্পেনের তাদের স্ট্র্যাটেজিতে আসি, সেখানে দেখবেন ফ্রান্সের ফার্স্টে যদি অ্যাটাকিং সাইডে চলে আসি, সেখানে আপনার আলটিমেটলি তারা লাস্ট ম্যাচে খেলেছে, তারা 4-2-3-1 খেলেছে। সো সেই জায়গা থেকে তারা এমবাপ্পেকে একদম তাদের মেইন স্ট্রাইকার হিসেবে রেখেছে। যদিও এমবাপ্পে কিন্তু এই ওয়ার্ল্ড কাপে সে পুরো মাঠেই খেলতেছে, আপনি দেখবেন। তাকে স্ট্রাইকিং পজিশনও দেখবেন, তাকে উইঙ্গার পজিশনও দেখবেন, সে লেফট উইং রাইট উইং দুইটাতেই সে যাচ্ছে। তার আসলে যখন যেখানে প্রয়োজন মনে করতেছে। ইভেন আমি তাকে দেখলাম, এমনও ম্যাচে দেখলাম যেখানে হচ্ছে সে ডিফেন্স থেকে বল উইন করে দেন সরাসরি অ্যাটাকে নিয়ে যাচ্ছে। সে কাজও সে কিন্তু করেছে। সো ডিফেন্সের কাজও কিন্তু সে যখন প্রয়োজন হচ্ছে নিচে নেমে যাচ্ছে। যদিও তাদের আলটিমেটলি খুব একটা বেশি প্রয়োজন পড়ে নাই, কিন্তু যে ম্যাচে তার মনে হয়েছে যে না ডিফেন্স বা মিডফিল্ডে এসে তার ব্যাকআপটা দেওয়া উচিত, সে দিয়েছে। আবার যখন মনে হয়েছে যে না আমার স্ট্রাইকিং পজিশনেই দাঁড়িয়ে থাকি, আমাকে বল দিবে, সেটার জন্য সে ওয়েট করছে। সো এমবাপ্পে কিন্তু আলটিমেটলি শুধুমাত্র আপনার যে সে বলের জন্য ওয়েট করে থাকবে ব্যাপারটা এমন না। সে কিন্তু বিল্ড আপ করে প্রচুর অ্যাটাক করে এবং সেখান থেকে গোল নেয়। অ্যান্ড তার সব থেকে প্লাস পয়েন্ট, সে যে রানটা মেক করে, ফার্স্টার রান মেক করে, সেটাই কিন্তু অপোনেন্টের জন্য ভয়ের কারণ। কারণ অপোনেন্ট আলটিমেটলি তার এই যে লেফট উইং দিয়ে সে একদম ফার্স্টার একটা রান মেক করে অ্যাটাকে চলে যায়, সেই জায়গাটা যে অপোনেন্টই নেগোশিয়েট করতে পারে না, তারাই গোল কনসিড করে ফেলে। এবং দেখবেন এমবাপ্পের একটা প্লাস পয়েন্ট কি, এমবাপ্পে যখন আপনার শট নিয়ে ফেলতে পারে, যখন আপনার যে কোনো পজিশন থেকে শট নিয়ে ফেলতে পারবেন এবং সেটা একুরেসি ভালো থাকে, 100% একুরেসি হয়, অ্যান্ড ওইটা শট পাওয়ারও অনেক থাকে, সেখান থেকে আপনার অপোনেন্টের জন্য টাফ হয়ে যায়। তারা আর ঠিকঠাক ম্যাচে কনসেন্ট্রেশন করতে পারে না। দেখা যায় তারা আলটিমেটলি ওই যে গোলটা কনসিড করে ফেলে, সেই জায়গা থেকে তারা পিছিয়ে পড়ে। আপনি দেখবেন এমবাপ্পের যতগুলো গোল দেখবেন, সেখানে দেখবেন কিন্তু এমবাপ্পে আলটিমেটলি শট থেকেই গোল দিয়েছে। অ্যান্ড প্রপার একটা বিল্ড আপ করে সে বল ক্যারি করে দেন গোল দিয়েছে। এখানে আপনার সবথেকে আন্ডাররেটেড যাকে বলা হয় অলিসেকে যদিও এইবারের টুর্নামেন্টে তারা মোটামুটি যেভাবে খেলতেছে, সেখান থেকে মানুষজন অলিসেকে এখন ভালোই তার কথা বলতেছে। বিকজ অফ হচ্ছে অলিসে দেখবেন তার মধ্যে ক্রিয়েটিভিটি ভালো আছে, সে ক্রিয়েটিভ ফুটবলার, অ্যান্ড সে যেভাবে বলটাকে কন্ট্রোলে নিয়ে অ্যান্ড সেটাকে আপনার এমবাপ্পে অথবা ড্যাম্বেলের কাছে পৌঁছিয়ে দিচ্ছে, অ্যান্ড নিজেও কিন্তু গোলের ট্রাই করতেছে। যদিও সে এখন পর্যন্ত কোনো গোল পায় নাই, তার এখন পর্যন্ত টোটাল অ্যাসিস্ট হচ্ছে 5টা, কিন্তু সে কোনো গোল পায় নাই। সেটাতে সে একটু আনলাকি বলা যায়। কিন্তু যে প্লেয়ারটা 5টা অ্যাসিস্ট করে ফেলছে, সে কোনো গোল পায় নাই, তার কিন্তু যেকোনো সময় যেকোনো ম্যাচে জ্বলে ওঠার চান্স থাকতেছে। অ্যান্ড সেমিফাইনালের ক্ষেত্রে যেহেতু একটা বিগ ম্যাচ, সেখানেও কিন্তু সে গোল পেয়ে যেতে পারে।
সো এখানে স্পেনের জন্য খুব ভয়ের জায়গাটা হচ্ছে আপনার এমবাপ্পে, তারপরে হচ্ছে ডেম্বেলে এবং অলিজে, তিনজনকে একসাথে ফেস করা। আপনি একজনকে মার্ক করতে গেলে আরেকজনকে আপনার ছেড়ে দিতে হচ্ছে। অ্যান্ড সে ওই সময়টাতে যে দেখা যাচ্ছে একটু স্পেস পাচ্ছে, সে চান্স নিয়ে ফেলতেছে, সেখানে এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। অ্যান্ড এখানে আপনি আরেকটা জিনিস দেখেন, এমবাপ্পে শুধু গোল দিচ্ছে তা না, এমবাপ্পের কিন্তু অ্যাসিস্টও আছে। এমবাপ্পের এখন পর্যন্ত 3টা অ্যাসিস্ট, এমবাপ্পের গোল হচ্ছে 8টা, অন্যদিকে অলিজের হচ্ছে 5টা অ্যাসিস্ট, আবার ড্যাম্বেলেরও অ্যাসিস্টও আছে, গোলও আছে। সো এই কারণে আলটিমেটলি এই তিনজনকে সব থেকে বেশি ভয়ঙ্কর বলা হচ্ছে। অন্যদিকে স্পেনের দিকে যদি আসেন, স্পেনের ফরওয়ার্ড লাইনও যথেষ্ট ভালো, কিন্তু স্পেনের আলটিমেটলি ইয়ামালের উপরে বেশি প্রেশারটা থাকে, ইয়ামালের উপরে ফোকাসটা বেশি থাকে। অ্যান্ড ইয়ামাল এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে ভালো করতে পারেনি। এখন পর্যন্ত তার গোল শুধু একটাই, সে সৌদি আরবের সাথে গোল পেয়েছে, সেটাই। কিন্তু ওইটা ছাড়া সে এখন পর্যন্ত খুব একটা আহামরি যে ভালো খেলছে তা না, অ্যাসিস্টও বের করতে পারে নাই, গোলও বের করতে পারে নাই। অ্যান্ড তাদের আলটিমেটলি এখন পর্যন্ত স্পেনের সুপার সাবই কিন্তু তাদেরকে ম্যাচ জিতিয়েছে। পর্তুগালের সাথেও ম্যারিনের কথা বলা হয়, মিকেল ম্যারিনে, সে দেখেন, সে যেভাবে গোলটা দিয়েছে পর্তুগালের সাথে, অ্যান্ড সেম কিন্তু সে বেলজিয়ামের সাথে সুপার সাব হয়ে আসার পরে কিন্তু গোল দিয়ে সে ম্যাচটা জিতিয়েছে। তো এখানে আলটিমেটলি স্পেনের ক্ষেত্রে, স্পেন যেহেতু বেশি একটা গোল দিচ্ছে না, স্পেন যেটা চেষ্টা করবে, তারা তাদের ডিফেন্সটা ঠিক রাখবে, তারা ফোকাস করবে আলটিমেটলি এমবাপ্পে, অলিজে এবং ড্যাম্বেলেকে কিভাবে আটকিয়ে রাখা যায়, অ্যান্ড সেখান থেকে গোল কনসিড না করে তারা থাকতে পারে, তারা সেখানে ফোকাস করবে। তাদের মেন প্রায়োরিটি সেটা হবে। অ্যান্ড তারা চাইবে আলটিমেটলি, তারা যেহেতু মিডফিল্ডের কন্ট্রোলটা বেশি তাদের দিকে রাখবে, এটা মোটামুটি বলাই যায়। সো সেই জায়গা থেকে তারা চাইবে হচ্ছে মিডফিল্ড থেকে যদি কোনোভাবে যে স্পেস ক্রিয়েট করে, চান্স ক্রিয়েট করে ফেলতে পারে, সেখান থেকে যদি ফিনিশিং ঠিকঠাক দেয়, তাহলে তাদের জন্য ইজিলি একটা গোল চলে আসবে। তো এইখানে ফ্রান্সের যে জিনিসটাতে ফোকাস করতে হবে, ফ্রান্সের ডিফেন্স ঠিক রাখতে হবে। এখন ফ্রান্সের কোচ আলটিমেটলি সবসময় যেটা করে, সে অলওয়েজ তার ডিফেন্সে 3জন প্লেয়ারকে সবসময় রাখে, সবসময় এই 3জনকে সে ফিক্সড রাখবে। সেটা হচ্ছে যদি দেখা যায় যে তার দুই পাশ থেকে লেফট ব্যাক, রাইট ব্যাকের যদি তারা যদি উপরে উঠে যায়, সেখান থেকে মিডফিল্ডাররা এসে ওইটা চেক দেয়। সো এই জিনিসটা সবসময় রাখে, 3 থেকে 4জনকে সে সবসময় ডিফেন্সের মধ্যে, তার নিজের মিডের মধ্যে, নিজের হাফের মধ্যে সে প্লেয়ার রাখবে অবশ্যই। অ্যান্ড মূলত ফ্রান্সে যেহেতু আলটিমেটলি মিড থেকে বল ক্রিয়েট করে সেটা এই এমবাপ্পে, ডেম্বেলের কাছে পৌঁছাইতে হয়। সো খুব একটা প্রেশার নিয়ে সবাই উপরে চলে আসতে হয়, ব্যাপারটা এমন করতে হয় না। যদিও ফ্রান্সেরও আলটিমেটলি ডিফেন্সে আপনার স্পেস ক্রিয়েট হয়। ইভেন ফ্রান্সের দেখবেন যে জিনিসটি স্পেনের জন্য প্লাস পয়েন্ট হবে, সেটা হচ্ছে স্পেনের একটা প্লাস পয়েন্ট হচ্ছে ইয়ামাল। ইয়ামাল যদি ফর্মে থাকে বা ইয়ামাল যদি জায়গা পেয়ে যায়, সেখানে ফ্রান্স গোল কনসিড করে ফেলবে। অথবা যদি আপনার ডিফেন্স লাইনে যারা থাকবে ফ্রান্সের, তাদের যদি 2জনের গ্যাপে বল চলে আসে, ওই গ্যাপটা যদি বেশি হয়ে যায় 2জন ডিফেন্ডারের, তখন আলটিমেটলি স্পেন ওখান থেকে চান্স নিয়ে ফেলবে, অ্যান্ড চান্স ক্রিয়েট করে সেটাকে গোলে কনভার্ট করে ফেলবে। সো এই দুইটা জিনিস যদি ফ্রান্স নেগোশিয়েট করতে পারে, তাহলে ফ্রান্সের কাজটা হবে তাদের মিডফিল্ড থেকে বল কন্ট্রোলে নিয়ে এমবাপ্পে অথবা ডেম্বেলে এদের কাছে পৌঁছানো, তখন তারা ইজিলি গোল পেয়ে যেতে পারবে। অ্যান্ড এখানে বলা যায় পসেশনটা আলটিমেটলি স্পেনই বেশি রাখবে, স্পেন প্রচুর পাস খেলবে, সবসময় তারা খেলে, তো তারা এটাই ফোকাস করবে। তারা মিডফিল্ডের কন্ট্রোলটা নিজেদের কাছে রাখবে, পসেশনও তাদের কাছে বেশি থাকবে। বাট ফ্রান্স যেটা করবে, ফ্রান্স আলটিমেটলি বল পসেশনের দিকে ফোকাস না করে তারা প্রচুর অ্যাটাক করবে। ফ্রান্সের অ্যাটাকটা বেশি থাকবে, ফ্রান্স অলওয়েজ বেশি অ্যাটাক করে। অ্যান্ড এমবাপ্পের উপরেই মেন ফোকাসটা থাকবে, এমবাপ্পে এখানে মেন হতে যাচ্ছে। অ্যান্ড স্পেনের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, স্পেন যেহেতু মিডফিল্ডটা তাদের দিকে রাখার চান্সটা হাই, অ্যান্ড স্পেনের অ্যাগেনস্টে ফ্রান্সের ডিফেন্ডারদের একটা ভালো পরীক্ষা দিতে হবে। ফ্রান্সের ডিফেন্ডাররা যদি তাদের জায়গা থেকে ভালোভাবে না নেগোশিয়েট করতে পারে, গোল কনসিড করে ফেলে, তখন আলটিমেটলি ফ্রান্স বিপদে পড়ে যাবে। এখন এই ম্যাচের প্রেডিকশনে যদি আসি, প্রেডিকশনে আমার কাছে মনে হয় এই ম্যাচটা যথেষ্ট ভালো একটা ম্যাচ হবে। এই ম্যাচে আপনি কাউকে পিছিয়ে রাখতে পারবেন না। অ্যান্ড আমার কাছে মনে হয় স্পেন যদি যেই ফ্লোতে খেলে আসছে, পর্তুগাল, বেলজিয়াম এভাবে খেলে, তারা ম্যাচটা ভালো ডিপে নিতে পারবে। বাট এমবাপ্পে যদি একবার চান্স পেয়ে যায়, সেক্ষেত্রে এমবাপ্পের গোল সে আদায় করে নিবে। অ্যান্ড আমি প্রেডিকশনে যদি একদম গোল স্কোর বলি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত ফ্রান্স এই ম্যাচটা 2-1 জিতে নিবে। আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কি হবে
স্পেন এবং ফ্রান্সের স্ট্র্যাটেজি কি হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।